একটা জিনিস জিজ্ঞাসা করব, এই যে অতিরিক্ত যে সুবিধা, সেটা অনেকেই বলছেন এই সুবিধাটা কি প্রাপ্য ছিল? দর্শক, শান্তিনিকেতন একটি বাড়ি 188A, খুব চর্চার একটা বাড়ি কলকাতার কালীঘাটে, অভিষেক ব্যানার্জির বাড়ি। বাড়িটা যে রাস্তার উপরে, সেই রাস্তা দিয়ে আর কারোর যাওয়ার যেন কার্যত অধিকার নেই। যেদিকে বাড়ি সেই ফুটপাত, সেখানে তো উপায়ই নেই, উল্টো দিক দিয়ে যাওয়াও সমস্যা। বাড়িকে ঘিরে একটা বিরাট একটা সিকিউরিটি সিস্টেম ছিল, একেবারে অনেকটা জায়গা জুড়ে এইরকম সব দিয়ে সিকিউরিটি, কারো ওখানে ঢোকা যাবে না, যাওয়া যাবে না, এত টাইট সিকিউরিটি। কেন না, অভিষেক ব্যানার্জি থাকেন শান্তিনিকেতনে, বিরাট ব্যাপার, তার নিরাপত্তার বিরাট প্রয়োজন। শাসন ক্ষমতায় মামাটি মানুষের নেতা, তখনই নাকি এত সিকিউরিটি লাগতো। আর আজকে দেখছেন সেসব সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন, এখনই তো সিকিউরিটি দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এখন তারা মানে অনেক আক্রোশের শিকার হতে পারেন বলে লোকে বলে থাকেন। এখনই সিকিউরিটি দেখছি সব উঠে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাহলে তখন সিকিউরিটির কি প্রয়োজন ছিল? ক্ষমতায় আছেন, তা তো এত সিকিউরিটি দরকার ছিল নাকি? খামাখা অতিরিক্ত দেওয়া, দেখানো, দেখো আমি কত, মানে যত সিকিউরিটি তত ভিআইপি নিজেকে দেখানো, সেটা ছিল কি? কি ছিলেন অভিষেক ব্যানার্জি? একজন এমপি, দলের একটা পদে আছেন, তাও তো ওনারা সেই মমতা ব্যানার্জির কথাই সবসময় বলে থাকেন। তো তাহলে এত সিকিউরিটি কিসের? আর এই যে সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, তাহলে কী করে থাকবেন? দর্শক, এই হচ্ছে প্রশ্ন। তাহলে কি ওই ক্ষমতার ব্যবহার করতেন? নিজেকে ভিভিআইপি দেখানোর চেষ্টা। জেলায় যখন যেতেন, একেবারে লম্বা লাইন পুলিশের, কার, তারপরে যেখানে সভা করতেন সেখানে চারিদিকে পুলিশ। আজকের দিনে দেখে কি মনে হচ্ছে? ভ্যালুলেস, কোনো দরকারই নেই। তখন মুখ্যমন্ত্রী কেউ থাকলে তার একটা আলাদা সিকিউরিটি, মন্ত্রী তাহলে আলাদা একটা ব্যাপার থাকতে পারে, তার একটা প্রোটোকলও আছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কিসের যে তার জন্য এত সিকিউরিটির প্রয়োজন ছিল? একেবারে কত দামি সব স্ক্যানার, বাবা, যেন একেবারে কে সব ঢুকবেন, সব স্ক্যান করে ঢোকাতে পারে। এত ভয়টা কিসের ছিল? আর দেখুন দর্শক, আজকে সকালের পর থেকে এলাকা খাঁকা করছে, নেই, যেটা নর্মাল থাকার কথা একজন এমপির ক্ষেত্রে, সেই রকমই নর্মাল খাঁকা করছে। বাড়িটাও বেশ বানিয়েছেন, আবার বেশ ভিভিআইপি একটা ব্যাপার স্যাপার দেখাচ্ছিলেন। আর দেখুন রাতারাতি সব তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাতারাতি রাজার সব, মানে কেমন অবস্থা দেখুন না, খাঁকা করছে, না কেউ যাবেন এখন, না সিকিউরিটি সত্যিই কোনো প্রয়োজন আছে। আমি দর্শক এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো, আমি একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। যারা ওখানেই তো অনেকে অতিষ্ঠ হয়ে উঠতেন, মানে এমনভাবে ওনারা থাকতেন, আশপাশ দিয়ে লোক যেতে পারবে না, এলাকার লোক বেরোতে পারবেন না, বা পাশের বাড়ি থাকলে সেখানে বেশি কিছু বলা যাবে না, করা যাবে না, ঢোকা যাবে না, বেশি লোক নিয়ে আত্মীয় স্বজন আসতে পারবে না, এরকম সব ব্যাপার স্যাপার অলিখিত সব বিধান হয়ে গেছিল, খুব অত্যাচার ওখানে হয়েছিল। তাদের মধ্যে একজন, যার বাড়ি একেবারে পাশে, তিনিও অতিষ্ঠ হয়ে অন্যত্র ফ্ল্যাট কিনে চলে গেছেন, তবু ওই বাড়িতে আসেন, আরও হয়তো কেউ থাকেনও। আমি তাদের মধ্যে একজনকে নেওয়ার চেষ্টা করছি, পরিচিত মুখ, ওনাকে চিনে থাকবেন, যিনি লন্ডনে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফেক ব্যাপারটাতে গিয়ে খুব লেকচার যখন দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, তখন ওই ব্যক্তি এইভাবে তুলে ধরে যথেষ্টই প্রশ্ন তৈরি করেছিলেন। তিনি হচ্ছেন, এই ব্যক্তি নিশ্চয়ই দেখে চিনতে পারছেন, ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। কলকাতায় আছেন, ওই গণ্ডগোলের পর থেকেই কলকাতায় চলে এসছেন। উনিও যেন পণ করে নিয়েছিলেন যে বিদায়টা দেখেই যাব, বিদায়টা করেই যাব। ভোটার না হলেও নানানভাবে উনি ভোটের কাজে ছিলেন। ডক্টর ব্যানার্জি, এক তো অনেক কথা হচ্ছে রেজাল্টের পরে, একটা ভালো খুশির ব্যাপার, আমরাও খুশি, আপনিও নিশ্চয়ই খুশি। সবাই ফোন করেছিলাম যে উৎখাত করে ছাড়বো, ফলে উৎখাত তো হলে, এটা একটা। আর দুই হচ্ছে আপনার বাড়ি অভিষেক ব্যানার্জির পাশের বাড়ি, কি অত্যাচার সে আগে আপনারা বলেছেন। সেই জায়গা থেকে আজকে কেমন একটা তৃপ্তি লাগার কথা। তো বলুন কেমন দেখছেন? আজকে তো ওখানে গেছিলেন তো? একদম, আমার তো মা থাকেন ওখানে। আর তুমি অনেকগুলো প্রশ্ন তোমার ভাষণের মধ্যে বেরিয়ে এলো, আমি টুকটুক করে একদম বুলেট পয়েন্টস গুলো টাচ করে যাচ্ছি। কেন সিকিউরিটি দেওয়া হয়েছিল? এককালে এই ফেল করা ছেলেটা যখন কোথাও আর চাকরি বাকরি পেল না, ওকে বসিয়ে দেওয়া হলো। একদম ফেল করা ছিল, ওকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছিল, মানে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল ক্লাস 8-এ নবনালন্দা স্কুলে। আমি এখন খবর নিয়েছি, এটা কনফার্ম নিউজ দিলাম। তো একটা মোটামুটি ফেল করা জঘন্য আর কি, কেরিয়ারের কোনো
ইয়ে নেই। দেখুন, দেখো ভাই, আমার পরিবারে এরম অপদার্থ আমি যদি হতাম, আমার বাবা বলেই দিয়েছিলেন, "তুই যদি এরম অপদার্থ হোস তাহলে তোকে বিড়ির দোকান কিনে দেওয়ার পয়সা আমার নেই।" তো বেসিক্যালি বিড়ি বাঁধার কথা। তা সেইটা হঠাৎ কোত্থেকে লটারি পেয়ে আজকে এখানে আসলো। এসে একটা চোখে ঘুষি খেয়েছিল। এটা একটা খেয়েছিল কিন্তু। একটা কথা আজকে মনে পড়ে গেল শফিকুল, তোমার কথায়। তুমি ভাই একটা আমার উপকার করো তো। ইনভেস্টিগেট করে দেখো তো যে মেরেছিল সে আর বেঁচে আছে কিনা। আমার ধারণা তাকে নিঃশব্দে ফিনিশ করে দিয়েছে। আমি তখন ওই দেশে ছিলাম, আমি জানি না। ওই ছেলেকে তখন মার দেওয়া হয়েছিল। ও যে মেরেছিল চোখে ঘুষি, সেটা মারা উচিত হয়নি। সেটাও অন্যায়। কিন্তু ওকে পুলিশ তখন পিটিয়ে শেষ করে দিলেছে। এইটা পাপ দিয়ে ওর যাত্রা শুরু। কোনো একটা গ্রামাঞ্চলে, আমার জায়গাটা মনে নেই। ওইটা আমি দেখেছিলাম। তারপরে ওকে অনেক, মানে কোটি 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 টাকা, যে যে আঘাতটা তুমি পেলে, আমি পেলে, আমাদের হয়তো ঠিক মতো চিকিৎসাও হতো না। না, আমি ইংল্যান্ডে থাকি, অবশ্য মিথ্যে কথা বলবো না, আমার হতো, তোমার হতো না। তা ও সেই চিকিৎসাটা করিয়ে এই সিকিউরিটির ব্যবস্থাটা করেছিল। সেই থেকে ভাবতে পারবে না, আমি প্রথমবার যখন বিদেশ থেকে আসি, ওর ওই ওই শান্তিনিকেতন অশান্তিনিকেতন ওর সামনে দাঁড়িয়ে আমি আমার ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলাম। আমার ভাই গাড়ি পাঠিয়েছেন। হঠাৎ একটা কালো চশমা পরা সে মস্তান, একটা দাবাং, এখন কথাটা উঠেছে, একটা ডন এসে আমায় বলছে ওয়াকি টকি নিয়ে, "স্যার, আপনি একটু রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন।" আর ছবিগুলো, তোমার সঙ্গে তো আমার এতদিন আলাপ, তুমি আমার নিশ্চয়ই চিনে ফেলেছো, তোমার দাদাটি কি চিজ না কি ঢিট। তাই বললাম, কেন? বলো না, এটা মানে স্যারের জায়গা। মানে কে স্যার? ইংল্যান্ড থেকে কেউ স্যার কলকাতায় পায়নি। আমি ইংল্যান্ডের লোক। তখন বললেন, "না, এইটা বাড়িটা ওনার বাড়ি।" তো আমি বললাম, "আচ্ছা, আমার বাড়ি 130 বছরের বাড়ি। জাস্ট ডোন্ট ডেয়ার টক টু মি ইভেন। আমি এখানে থাকবো যতক্ষণ না গাড়ি আসবে।" তারপর উনি দেখলাম ওই ওয়াকি টকি ফোয়াকি টকি নিয়ে তখন 40-50টা পুলিশ দিবারাত্র, তাদের খাওয়া দাওয়া মৎস্য, অথচ একটা বাথরুম পর্যন্ত নেই। তারা ভবানীপুর থানায় গিয়ে টয়লেট করে আসতেন। দুর্ভাগ্যের একশেষ ওই অফিসারদের। বহু লোকের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। তাদের আমি চা, সিঙ্গারা, মিষ্টি, ওটা আমার স্বভাব, আমি এমনিই খাওয়াতাম। ওরাও খেত দুর্গাপুজোয়, আমার মেয়ের বিয়েতে হাঁড়ি ভরে মিষ্টি ওদের দিয়েছি, ওরা খুব আনন্দিত। ওরা কোনো অত্যাচার আমার জন্য করেনি। কিন্তু যে কোনো, তুমি যদি হয়তো সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসলে নানান প্রশ্ন, গাড়ি দাঁড়াতে দেবে না, নামতেই দেবে না। এইটা তৈরি হয়েছিল তখন চুরির রাজা ছিল। তখন ওই হাজার হাজার কোটি, যত টাকা ওর সম্পত্তি তোমায় দিয়ে দিলে তুমি না পারবে গুনতে, না পারবে লিখতে, আমি তো পারবোই না। তা ওই টাকার সম্পত্তি, এবং বউ এক রাত্রে চুরি করে সোনার বাট নিয়ে ঢুকলো। কত কিলো সোনা সে তো আমার জানা নেই ভাই। আমার কয়েক ভরি সোনা আমার স্ত্রীর আছে, ছোট্ট ছোট কিছু গয়না। আমি তো সোনার কিলো হিসেবে ওজন নেই। ও কিলো হিসেবে নিয়ে ঢুকলো, এবং কাস্টমস প্রায় ধরে ফেলেছিল। কিন্তু তখন দিদির ম্যাজিক স্পেল চলছে। দিদি আমি এখন আর বলি না। হ্যাঁ, তখন মমতা, তার ম্যাজিক স্পেল চলছে। ম্যাজিক স্পেলের মধ্যে উনি গিয়ে বসে দায়িত্ব সহকারে ছেলের বউকে ছাড়িয়ে, ছেলে না ভাইপো, যাই হোক, আমার বলা উচিত নয়, অনেকে বলে ছেলে, অনেকে বলে ভাইপো, যাই হোক, ওই বউটিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো। এবং সোনার আর হদিশ পাওয়া যায়নি। ওই বাড়িতে শুনেছি ভেতরে এসকালেটার আছে, সুইমিং পুল আছে, এবং বিশাল বিশাল দামি ঝাড়বাড়ি আছে। আমার বাড়ির থেকে দেখা যায়। আমার ছাদে উঠলেই তুমি দেখতে পাবে ওদের ঝাড়বাতিটা অন হলে। আদারওয়াইজ স্মোকি গ্লাস এমনি দেখা যায় না। আর লোকের বাড়ি, চোরের বাড়ি উকি মারা আমার স্বভাবও নয়। তো আজকে চোরের সব হিসেব মিটিয়ে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী নামক এক ভদ্রলোক আছে না, উনি অমিত শাহ নামক একজন আছেন না, যে কি তার চেহারা নিয়ে কি সব বলা হয়েছিল, মোদিজি নামক একজন আছেন না, এরা সব কয়েকজন মিলে, খুব দুষ্টু লোকেরা, হ্যাঁ, পেস্ট করে দিয়েছে বেটাকে, পেস্ট করে দিয়েছে। আজকে গিয়ে দেখছি সমস্ত ফাঁকা। আমার ডগটাকে নিয়ে একটু হিসি করতে, মানে সরি, মানে যাই হোক, টয়লেট করাতে যাব, এখানে করাবেন না, ওখানে করাবেন না, আমি ওদের সঙ্গে লড়ে গেছি। আমি গ্রিল টেনে ফেলে দিয়েছি, আমার গাড়ি কোনোদিন আটকানোর ক্ষমতা হয়নি। চোখে চোখ রেখে অলওয়েজ কথা বলেছি। আর আজকে আমার স্যাটিসফাইড লাগছে। ওই যে ডাকাত রানীকে দড়ি ধরে মারোটা, ওটা অক্সফোর্ড ফায়ার ফায়ার বলে ওকে সম্মান দিও না। কে তুমি বলছো ইডেনে খেলেছে, খেলেছে পাড়ার গলিতে, তুমি বলছো ইডেনে খেলেছে। ইডেনে খেলে তো সম্মান হয়ে যায়। অক্সফোর্ড শায়ার ওর ধারণায় বাড়ানো করতে পারবে না। অক্সফোর্ডের শায়ার কাউন্টিদের একটা কেলগের গলিতে আমি ওকে টানটা দিয়েছিলাম। আমার মনে হয় আমি আজকে ক্রেডিট দাবি করছি তোমার থেকে, তুমি বলো আমি ক্রেডিটটা দাবি করবো কিনা। প্রথম চোখে চোখ রেখে প্রশ্ন, এবং ওকে কাঁপিয়ে দিয়েছিলাম। দেশে ফিরেও আমার সেটা কন্টিনিউ হয়েছিল। তোমার চ্যানেলে আমি কথা বলেছি, অন্যান্য চ্যানেলেও কথা বলেছি। ও আর ঘুরে দাঁড়াতে পারেনি, ওইটা ও বুঝতে পারেনি। আর বহিরাগত নিয়ে বরাবরই প্রবলেম। এখন মোদিজিও বহিরাগত, ওই বহিরাগত, সবাই, আমিও বহিরাগত। এই বহিরাগতটা ওর জন্য একটু ভারী হয়ে গেছিল। আমার লেজে পা দিয়ে আমার মনে হয় ও ভুল করেছে। আমি খুব সামান্য লোক, কিন্তু কাঠবিড়ালি হলেও পাটা তো কামড়ে দিয়েছি না। তোমার গোড়ালি কামড়ে দিলে তখন আর কাঠবিড়ালি আর পাগ কি যায় আসে, গোড়ালিটা তো গেল। তো আমি আজকে প্রচন্ড স্যাটিসফাইড।
আর মাসিমাদের দিয়ে তারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে যে তুমি আজকে আমাদের আবার হাঁটার জায়গাটা করে দিলে। ওই চেয়ারগুলো পুলিশদের বলে দিয়েছি রেখে দেবে, বৃদ্ধারা যারা সকালবেলা উঠে একটু দুর্গা মন্দির প্রণাম করে তারা যেন একটু, উল্টো দিকে হনুমান মন্দির আছে, ভেতরে একটা মসজিদও আছে, তারা যখন আসবে তারা যেন এখানে বসতে পারে। আর আমি আজকে দাঁড়িয়ে থেকে পুরো প্রত্যাঘাত একটা হচ্ছিল, সাংঘাতিক রকমের জয় শ্রীরাম নাড়া, ওইখানে সবাই দাঁড়াচ্ছে ছবি তুলছে, কারণ ওই জায়গাটা দিয়ে তো পাস করা যেত না, পাস করা যেত না বলে সেই আক্রোশটা ছিল। আজকে প্রায় আক্রোশ মিটিয়ে নিয়েছিল ওরা, ঢুকে যাচ্ছিল। আমি কিন্তু দায়িত্ব নিয়ে ভাই ওটা আটকেছি, দায়িত্ব ও নিয়ে ছেলেদের আজকে বলেছি আজকে মানে আমাদের ঢুকে, মানে ওর বাড়িতে ঢুকে যাওয়ার মতো আক্রোশ চলে এসেছিল। একদম। আমি যখন দাঁড়িয়েছি তখন অনেক মিডিয়া, হঠাৎ কি একটা হলো, বোধহয় বাড়ির থেকে কেউ বেরোচ্ছিলেন, আমি তখন একটা ইন্টারভিউ দিচ্ছিলাম কাউকে, কোন চ্যানেল মনে নেই, আমি দৌড়ে গিয়ে একদম মানে আই পুট মাই বডি অ্যাক্রস দ্য দরজা এন্ড দোজ পিপল। কিন্তু সত্যি কথা বলবো কি, তোমাদের সবাই মিলে আমাকে যতটা পপুলার করেছো, আমাকে সম্মানটাও তোমরা দিয়েছো, ওরা কিন্তু সসম্মানে সরে গেছে। ঠিক আছে, আপনি যা বলছেন স্যার, ঢুকে যাচ্ছিল বাড়ির মধ্যে। এখন আমি চাই না নবান্নতে যেভাবে হয়েছে, বা কদিন আগে শেখ হাসিনার প্যালেসে যেটা হয়েছে ওই তাণ্ডব এখানে হয়, এটা খুব খারাপ। আমরা বেসিক্যালি আমাদের স্বভাব ভাই খুব একটা ভালো না, আমিও ইনক্লুসিভ, আমিও খুব বাজে লোক। আমরা ওই অন্যের বাড়িতে ঢুকে সিঁড়িতে ভ্যান্ডালিজম, এটা করা উচিত না। ও বানিয়েছে, তার জন্য যথেষ্ট আক্রোশ আছে। এবং আমার ধারণা হচ্ছিল সেই সময়, অন্যান্য মিডিয়ার থেকে তুমি হয়তো ফুটেজগুলো পাবে, ওরা প্রায় ইটফিট মারবে এরা আমার মনে হচ্ছিল। পাশে একটা কিউআরটি ছোট গাড়ি ছিল, ওরা সব ভয়ে বসে আছে, কুইক রেসপন্স টিম। আমি নক করে বললাম ভাই একটু বেরোন না, তো একজন অফিসার বেরোলেন, বললেন ভাই আমরা নজর রেখেছি কিন্তু কিছু করার নেই স্যার। তা আমি সবাইকে চা খাওয়ালাম, পাড়ার মেয়েটা চা দিল, বলে স্যার একটু চা খাবি, সবাইকে চা খাওয়ালাম। খাইয়ে আমি বললাম ভাই একটু নজর রাখবেন, যদি বা বিজেপির পতাকা গায়ে নিয়ে কোনো মস্তানি করতে আসে, তাকে কিন্তু আপনারা মানে শাস্তি দেবেন বা আটক করবেন, বা বাধা তো দেবেনই। আর ভেতরে একজন বললো ওর বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, ওপর থেকে পর্দা ফাঁক করে দেখছে। এখন ওর কাজের লোক, তাদের পরিবার না কে আমি বলতে পারবো না, ওই বাড়িতে তো কেউ থাকে কেউ জানে না, ওটা একটা মানে ডোনাল্ড ট্রাম্পের বাড়ির মতো সিকিউরিটি। তা সেটা আমি বললাম এটা খুব অন্যায়, ভেতরে কোনো বাচ্চা যেন ভয় না পায়, এটা টেরোরাইজ করবে না, উই আর নট টেরোরিস্ট। আমরা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো ওই নাই, হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা ভদ্রলোক, আমরা সবাই ভদ্রলোক। এই তুমি আমি কথা বলছি, তুমি তো আমার ভাইয়ের মতো ভাই। কিন্তু আমি আক্রোশ একদম পছন্দ করি না, বাড়ি ভাঙচুর। তবে এদের এটা ছিল, তুমিও বোধহয় ভুক্তভোগী হয়েছো, বউ আর পুলিশ এসে তোমায় ধমকেছে চমকেছে আর কি করেছে জানি না। আসলে মানুষের অন্য মানুষের একজন- রাগটাও তো একবারে অস্বীকার করা যাচ্ছে না, মানে মানুষের এত ক্ষোভ অস্বীকার আছে। করা যাচ্ছে না। ওদের ওদের অস্বীকার করা সৌভাগ্য, যাচ্ছে না। ওদের সৌভাগ্য যে ঘরে ঢুকা বা এটা এখনো হয়নি, এটা সৌভাগ্য, ওদের সৌভাগ্য হওয়া উচিত। অফকোর্স ওর সৌভাগ্য যে আমার মতো ভদ্রলোক এখনো আছে। ওইখানে পাশ থেকে বলছে স্যার আপনার কি, ছেড়ে দিন না, ওর বাপের পাপ ছেলেমেয়েরা দেবে। আমি বললাম, না 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 না, এটা ঠিক না, আমরা ওরকম না। জি জি। আমি আরেকজন কেউ ইন্টারভিউ নিচ্ছিল, চ্যানেলের নাম হয়তো বলছিলাম, তাকে আমার ছাদে দাঁড়িয়ে, ছাদ থেকে দেখা যায় ওই বাড়িটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে ওরা ইন্টারভিউ করলো। আমি বললাম দেখো ভাই, ও আমার প্রশ্ন করলো বাচ্চাগুলো যদি এরকম বিপদ হয় কি করবেন। আমি বললাম তাহলে আমি দুটো বাচ্চাকে কোলে করে বের করে এনে বুকে নিয়ে আমার বাড়িতে এসে আমার মার কাছে রাখবো, আমাকে টপকে কেউ বাচ্চার ক্ষতি করবে না, এই ভরসা আমার আছে। তখন বলে না, আপনি নিজে জান প্রতিবেশী দিয়ে দেবেন। আমি বললাম, প্রতিবেশী হ্যাঁ, জান হিসেবে, হয়তো দিতে হবে না, মানে প্রতিবেশী হিসেবে আপনি আপনার জায়গাটা বলেছেন, কিন্তু ওরা কখনো ভাবেনি যে প্রতিবেশীদেরও যে কত সমস্যা হতে পারে আমার এইভাবে রাজার হালে থাকতে গিয়ে, সেটা কখনো ভাবেননি ওনারা। একবারে কিন্তু আমি আপনি, সেটাতে একমত, একমত। লোকে হাঁটতে পারেনি, বৃদ্ধ মা, আমার মা এক রাত্রে যেদিন ভর্তি হয়েছিলেন ফ্র্যাকচার হয়ে, সেদিন অ্যাম্বুলেন্সকে ওরা দূরে করে দিয়েছিল। আমাকে আমাকে তো ভাই চেনো তুমি, আমি কিরম রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। আমি বলেছিলাম এতগুলো পুলিশ বসে চোরকে পাহারা দিচ্ছেন, আপনাদের লজ্জা করে না? চোখে চোখ রেখে আমি বলেছি, সঙ্গে সঙ্গে পুলিশ ওরাই আবার গিয়ে তখন স্ট্রেচারে করে মাকে কোলে করে তখন অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিল। সেই থেকে আমি বলেছি আমার গলির সামনে অ্যাম্বুলেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের মেশিন যেন বন্ধ না হয়। ওই গ্রিলগুলো আমি অনেকদিনই সরিয়ে দিয়েছি, মাসখানেক ধরে। কিন্তু আজকে কি হলো, একদম ডিফেন্সলেস ওই বাড়িটা খাঁ শ্মশানের মতো দাঁড়িয়ে রয়েছে। একটা 170 কোটি টাকার বাড়ি, তোমার আমার ট্যাক্স পেমেন্টের বাড়ি। ওই টাকায় স্কুল হয়ে যেত, হসপিটাল হয়ে যেত, কি না হতো। সেই টাকার বাড়ি আজকে রয়েছে, এবং আমার নির্ঘাত বিশ্বাস কেউ না কেউ ঢিলফিল ছুঁড়ে ভাঙবে। কেন কি, এই যে আক্রোশটা রয়েছে, ওইরকম সাজানো বাড়ি। আর সত্যি কথা, এটা যদি আম্বানির বাড়ি হতো হয়তো অনেকে ভাঙতো না, উনি রোজগার করেছেন কষ্ট করে। কিন্তু এটা তো চুরির পয়সা, পুরোটাই চুরির ওপর চুরি 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 চুরি। ও কি করেছে, ও 50 টাকা রোজগার করেছে চুরি ছাড়া। অবশ্য এমপির মাইনেটা পেত, এমপির মাইনে একটা আছে। না কি সব ব্যবসা করে বলে তো লেখে দেখেছি বিজনেসম্যান বলে। ও বাবা, ওইসব ব্যবসা করলে তো ভাই
সে তো তার রেড কার্পেট দিত, লিপস অ্যান্ড বাউন্স ফাউন্স আছে, সবই তো ওই তো কি জানো কালীঘাটের কাকু একটা ছিল না, কালীঘাটের কাকু কাকু কি একটা ছিল, সে সব সাজা হয়ে যাবে আমার মনে হয়। ওর চোখ মুখ দেখে কালকে আমার মনে হয়েছিল হিজ বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি পুয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যাচ্ছেন কোথাও একটা, পরে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ, কথা হবে, যোগাযোগ রেখো, খুব ভালো লাগলো। একদম, তোমরা একদম। দারুণ কাজ করেছো, সবাইকেই ধন্যবাদ দেওয়া হয়, তোমাদেরকেও ধন্যবাদ দেয় না। ইউ হ্যাভ ডান এন এক্সেলেন্ট জল সাফিকুল, আই রিয়েলি লাইক ইউ, লাভ ইউ ব্রাদার। ওকে, ভালো থাকুন, টাটা। বাই বাই। দর্শক শুনলেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি ব্যাখ্যা দিলেন প্রতিবেশী অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক যন্ত্রণাও ছিল, কিন্তু আজকে সব সিকিউরিটি উঠে গেছে, ফলে মুক্ত পরিবেশ, মুক্ত আকাশ ওখানে অনেকটাই দেখা যাচ্ছে। তিনিও মানে স্বস্তি পেয়েছেন, এই হচ্ছে ব্যাপার। এলাকার লোকও অনেক স্বস্তি পেয়েছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।